স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি জাহিদ হোসেন। ৭১-এর নির্মমভাবে হত্যা করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এরই মধ্যে চলেছে যুদ্ধাপরাধীদের বিচার, কার্যকর হয়েছে একাধিক রায়। এসব নিয়ে আজকের আলোচনা চিরজীবী বুদ্ধিজীবী। কথা বলতে আমাদের সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজ এবং শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের ছেলে অনল রায়হান। স্বাগত আপনাদের। তুরিন আপা, প্রথমেই বলতে হয় যে মতিউর রহমান নিজামীর মতো একেবারে যাদের প্রতি অভিযোগ ছিল সেই অভিযোগটা প্রমাণ করে রায় কার্যকর হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা প্রথম এই বুদ্ধিজীবী দিবস উদযাপন করছি। ফলে একটা বলা যায় যে একটা কাজ শুরু যেটা হয়েছে সেটা একটা বড় অর্জন। এই রকম পরিস্থিতিতে আজকের দিবসটি বা আজকে ভিন্ন কোনো মাত্রা পাচ্ছে কিনা? নিঃসন্দেহে একটি ভিন্ন মাত্রা পাচ্ছে। প্রথমত আমাদের যে শহীদ বুদ্ধিজীবীরা রয়েছেন তাদের তো একটা আদর্শ ছিল, একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নর একটি পার্ট, একটি বাংলাদেশের, একটি রাষ্ট্রের, সেটি আমরা পেয়েছি। মুক্তিযুদ্ধের চেতনায় একটি সংবিধান, সেটিও আমরা পেয়েছি। কিন্তু একই সাথে সেই যে ১৯৭১ সালের অসমাপ্ত যে কাজটি, যুদ্ধ অপরাধীদের বিচার, যে বিচার শুরু হয়েছিল এক সময়, আজকে এত বছর পরে আমরা সেই বিচারও সম্পন্ন করতে পেরেছি। এবং শীর্ষস্থানীয় যে যুদ্ধাপরাধীরা রয়েছেন এবং বিশেষ করে যারা বুদ্ধিজীবী হত্যার সাথে সরাসরিভাবে সম্পৃক্ত থেকেছেন বিভিন্নভাবে, তাদের ৪টি মামলাতে আমরা মানে ৪ জনের বিরুদ্ধে আমরা মামলায় তাদের চার্জ প্রমাণ করতে পেরেছি। সুতরাং এই বাস্তবতায় আজকে দাঁড়িয়ে যা নাকি একসময় অসম্ভব ভাবা হতো, আজকে আমরা মনে করি যে সেই দিক থেকে আমাদের অর্জন একটি বিশাল বড় জায়গায় রয়েছে। অনল রায়হান, এই প্রসঙ্গটি একটু জানতে চাই যে বিচার প্রক্রিয়াটি চলছে এখনো পর্যন্ত এবং একটা বলা যায় যে বড় যে অপরাধীরা ছিলেন তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে, এরকম একটা পরিস্থিতিতে আজকে দিবসটি উদযাপন হচ্ছে এবং আপনাদেরকে একটা সময় হয়তো এই হত্যার বিচার চাওয়াটাই খুব বাংলাদেশে কঠিন ছিল, চাওয়া যেত না। এবং অনেক ক্ষেত্রে আমরা আজকেও আলোচনা করছিলাম যে অনেকটা সেন্সরশিপের মতো, যারা নিকট আত্মীয়দেরকে হারিয়েছে তারা বলতে পারতো না যে আমরা নিকটজন হারিয়েছি, বা এমনকি আমি মুক্তিযুদ্ধ করেছি সেটা বলার মতো পরিস্থিতিও ৭৫-এর পরে অনেক সময় ছিল না। সেরকম একটা বাস্তবতা থেকে আজকের বাস্তবতাটা, এটা আপনি কিভাবে দেখছেন? এবং বিশেষ করে আজকের এই শ্রদ্ধা নিবেদনের নিশ্চয়ই একটা ভিন্ন মাত্রা আপনাদের সব শহীদের পরিবারের ছিল। নিশ্চিতভাবে নিশ্চিতভাবে, কারণ হচ্ছে যে এখন যুদ্ধাপরাধের বিচারগুলো হচ্ছে, সেই জায়গা থেকে এটি একটি ভিন্ন মাত্রা বটেই। গত বছরও ভিন্ন মাত্রা ছিল, আগামী বছরও ভিন্ন মাত্রাই হবে। তবে দেখবার বিষয় হচ্ছে যে প্রশাসনিক জায়গাগুলোতে শেখ হাসিনা সরকার উনি যথেষ্ট সাহস করে রায় কার্যকর করা ইত্যাদি বিষয়গুলো এগিয়ে নিচ্ছেন। কিন্তু বড় ফাইট যেটা, সেটা হচ্ছে মতাদর্শিক জায়গায়। জামাতে ইসলামকে নিষিদ্ধ করা হবে দাবি উঠেছে, সরকার পক্ষ থেকে এই সমস্ত উদ্যোগ আসছে। জামাতে ইসলাম সহ এই ধরনের সংগঠনের অর্থনৈতিক সমস্ত পাইপলাইন কেটে দিতে হবে, সেই টাকা মুক্তিযুদ্ধের সপক্ষের চেতনা বাস্তবায়নে কার্যকর করা হবে, এটি এসছে। সেই সঙ্গে উঠে এসছে মুক্তিযুদ্ধ অস্বীকার আইনের প্রসঙ্গ। তবে এগুলো সবই হচ্ছে প্রশাসনিক জায়গা। এখন যেটি বিশেষভাবে লক্ষ্যযোগ্য যে প্রশাসনিক কাজের পাশাপাশি সারা দেশব্যাপী একটি সাংস্কৃতিক এবং সামাজিক মতাদর্শিক লড়াই করবার, মানে ধর্মান্ধ রাজনীতি, মৌলবাদী প্রতিক্রিয়াশীল মানসিকতা, সংস্কৃতি, এগুলো গেড়ে বসেছে। তো এটাকে ফাইট করার জন্য সরকারের কিছু কিছু মন্ত্রণালয়কে এখন এগিয়ে আসতে হবে, সংস্কৃতি, শিক্ষা, তথ্য, এগুলোকে। তো সেদিক থেকে আমরা এগিয়েছি এবং এগিয়েছি বলেই এখন আরো খুব ইতিবাচক জায়গা থেকে দাঁড়িয়ে ভাবতে পারছি যে আগামী বছরগুলোতে বোধহয় যে এই কথাগুলো আপনাকে বলছি, এগুলো বাস্তবায়নের জায়গায় আমরা এগিয়ে যেতে পারবো। তবে সতর্ক থাকতে হবে খুব। অনল রায়হান, এখানেই মনে হয় যে এই বুদ্ধিজীবীদের যে হত্যা করা হয়েছে তাদের পেছনে যে তাদের যে বিশ্বাস এবং তাদের যে বোধ, মুক্ত চিন্তার প্রতি তাদের যে কমিটমেন্ট, সেগুলি
কারণেই তো তাদেরকে হত্যা করা হচ্ছে, সেগুলি আমাদের সামনে নিয়ে আসা দরকার। আমরা যারা এখন বড় Absolutely. হচ্ছি তারা কি ওই বোধগুলি নিয়ে বড় হচ্ছে কিনা, আমাদের রাষ্ট্র ওই বোধগুলি ট্রান্সফার করতে পারছে কিনা, সেই জায়গাটায় আমার মনে হয় খুব জরুরি। তা না হলে হয়তো খুবই শেষ ভালো পর্যন্ত যেটা হবে যে বুদ্ধিজীবীদের স্মরণ হবে, কিন্তু বুদ্ধিজীবীরা মানুষের না না, অন্তরে শুধু থাকবে তাই না। না, খুব প্রাসঙ্গিক বলেছেন আপনি, আপনাকে ধন্যবাদ জানাই। শেষ পর্যন্ত যেটা হবে, জামাতে ইসলামী নিষিদ্ধ হবে, জামাতের মতো দু চারটা সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ হওয়ার বিষয়গুলো তুলিনাপ আছে বলতে আমরা আইনে খসড়ায় উল্লেখ থাকবে, সেগুলো হবে, কিন্তু মতাদর্শটা থেকে যাবে সমাজের গভীরেই। ফলে নতুন নামে আরেকটি সংগঠন হয়তো তৈরি হবে, সে বলবে যে আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, কিন্তু সে সংগঠনের ভেতরের মতাদর্শিক জায়গাটা হবে মওদুদিবাদ আচ্ছাদিত। ফলে আপনি যেটা বললেন যে আমার বাবারা যে মুক্ত চিন্তার স্বপ্ন দেখে আত্মত্যাগ করলেন, সেই জায়গাটা কিন্তু নতুন প্রজন্মকে আর কমিউনিকেট করা যাবে না। সেই কারণে একটি সাংস্কৃতিক এবং সামাজিক জাগরণের খুব প্রয়োজন বোধ করছি। অনল, আজকে আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম ঢাকার বাইরে বেশ কয়েকটা জায়গায়, এবং খুব হতাশাজনক চিত্র যে সত্যিকার অর্থেই এটি শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক একটি ঘটনা হয়ে থাকলে এটা আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে যে বুদ্ধিজীবী দিবসের যা কিছু অর্জন সেটা কিন্তু ম্লান হয়ে যাবে। কারণ আমি দেখলাম যে ঢাকার বাইরে চিত্রটা খুবই ম্লান, এবং সেখানে ধরেন শ্রদ্ধা নিবেদনের অনেক জায়গায় হয়নি। আমি বড় বড় শহরগুলিতেই কথা বললাম এবং সেখানে যথেষ্ট না। ফলে আমাদের নতুন করেও কিন্তু ভাবতে হবে যে শুধু ঢাকা কেন্দ্রিক যেন এই ব্যাপারটা না থাকে, কারণ এইটাই আসলে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র, যেটার কারণে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, এবং সেই জিনিসটা আমাদের অবশ্যই বের করে নিয়ে আসতে হবে এবং মানুষের না মধ্যে না, ছড়িয়ে দিতে এক্স্যাক্টলি। হবে। এবং আমি আপনার মাধ্যমে আবারও বলি, বারবার বলছি, সংস্কৃতি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলো কি কাজ করছে আমাকে একটু দেখান তো। কোনো রকমের দৃষ্টিগ্রাহ্য কোনো ধরনের আপনার পদক্ষেপ, যে পদক্ষেপ শিক্ষা ব্যবস্থার ভেতরে একটা মুনীর চৌধুরী, একজন আলতাফ মাহমুদ, একজন গেরিলা ফাইটার রুমি বা আজাদকে হিরো বানাচ্ছে শিক্ষা ব্যবস্থায়, ক্লাস 5-এ একরকম, ক্লাস 10-এ, 12 ক্লাসে না। আপনি যত রকমের সাংস্কৃতিক পেরিফেরিগুলো আপনার মফস্বলে কাজ করছে, সমৃদ্ধ সংস্কৃতি যোগ, গ্রুপ থিয়েটার ইত্যাদি ইত্যাদি উদিচি, এদের সাথে সমন্বিত কোনো উদ্যোগ মন্ত্রণালয়গুলো না। এক একটা ফাঁসি কার্যকর হয়, কার্যকর হওয়ার পর আমি একটা প্যামফ্লেট, একটা বুলেটিন, একটা পোস্টার, একটা লিফলেট রাস্তায় দেখি না, দেখি না। গুলশান আর্টিজানে অ্যাটাক হওয়ার পরে আপনি একটা পোস্টার পেয়েছেন যে মতাদর্শকে ফাইট করার জন্য সংস্কৃতি বা তথ্য মন্ত্রণালয় থেকে বাজারে আসেনি, এসছে র্যাবের পোস্টার, এবং সেই র্যাবের পোস্টার এসছে 5 জন খুনির চেহারা, এমনভাবে এটা এস্টাবলিশ করা হয়েছে বিকজ তারা কোনো রকম কমিউনিকেশন এক্সপার্টদের সাথে যোগাযোগ না করেই পোস্টারটা ছাপিয়ে ফেলেছে। সেই পোস্টারটা দেখলে মনে হবে, আমি যদি ক্লাস 8-এর ছাত্র হই, আমি ইন্সপায়ার্ড হব, মনে হচ্ছে যে জেহাদে যাচ্ছে, দে আর হিরো। এই যে জায়গাগুলো, এটা তো শেখ হাসিনা এককভাবে একের পর এক রায় কার্যকর করে একটা ট্রাইব্যুনালে তুলিন আফরোজের মতো কিংবা শাহরিয়ার কবিরদের মতো যারা দীর্ঘ সময় আন্দোলন করে এসছেন, জেল খেটেছেন, বা শহীদ পরিবার থেকে আমরা খালি বলে বলে আপনি তো এই মতাদর্শকে ফাইট করতে পারবেন না। মফস্বলের সংগঠন থেকে শহীদ মিনারে আপনার ফুল দেওয়া হয়, সেটা তো দেয়া হবে। বদ্ধভূমি চিহ্নিত করা হচ্ছে, দেওয়া হবে। আজকে মন্ত্রী বললেন যে জুলাই মাসে বুদ্ধিজীবীদের কমপ্লিট লিস্ট করা হবে, হবে, এগুলো তো হবে। কিন্তু এগুলো হওয়ার পর যদি, যেটা আপনি বললেন, আপনি রুট লেভেলে যদি ক্লাস 10, 8, 7-এর ছেলে মেয়েগুলোর কানে বলতে না পারেন যে মুক্ত চিন্তা কি, সাম্প্রদায়িকতা কি, ধর্মনিরপেক্ষতা কি, যেগুলোর ভিত্তিতে মুক্তিযুদ্ধ হয়েছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলো হয়েছে, তাহলে তো কার্যকর হবে না চেতনা বাস্তবায়নের জায়গা থেকে, একেবারেই না। তুরিন আফরোজ, আপনারা যখন মামলার কাজ করছিলেন তখন নিশ্চয়ই এই বিষয়গুলিও এসেছে যে বুদ্ধিজীবীরা কি করছিলেন, কেন আপনার রাজাকার আল শামসরা তাদের বিরুদ্ধে, সেই তথ্যগুলি কিন্তু আমাদেরও খুব জানতে ইচ্ছে করে যে এই তথ্যগুলি জানা, এবং শুধুমাত্র এটা কেস একটা মানে আদালতের ডকুমেন্ট হয়ে থাক সেটা চাই না, সেইটাও কিন্তু অনুল রাহান যেটা বলছিল, এটাও কিন্তু আইন মন্ত্রণালয়ের মাধ্যমে ডেজিমিনেট হওয়া দরকার যে সেখানে কি কি তথ্যগুলি এসেছিল। আমি এখানে বলবো যে আমাদের যে বিশাল একটি লড়াই করতে হয়েছে এক একটি মামলা নিয়ে, এই মামলার রায়টি আমরা পাচ্ছি ইংলিশে। আমার দেশের সবাই বুঝছে একটা ফাঁসি হচ্ছে, আনন্দ ভাই, ঠিক আছে, ফাঁসি হচ্ছে, মিষ্টি খাচ্ছি, কিন্তু রায়ে যে কি সুন্দর করে করে এক একটা অবজারভেশন, এবং একটা মামলা যে শুধুমাত্র একটা লিগ্যাল আর্গুমেন্ট তা না, তার ভিতরে যে একটা ইতিহাস লুকিয়ে আছে, একটা বাঙালি জাতির যে একটি বিশাল অর্জনের জায়গা রয়েছে, সেটি কিন্তু সাধারণ মানুষের কাছে হাতে পৌঁছাচ্ছে না। আমি যদি বলি, যেমন
দেলোয়ার হোসেন সাহেব, যিনি নাকি জল্লাদখানা থেকে ফিরে এসে উনি যে সাক্ষী দিয়েছেন আমাদের বর্ণনায়, এবং সেখানটাতে আশরাফুজ্জামান মঈনুদ্দিনের মামলা একটা চমৎকার একটি অবজারভেশন দেয়া আছে। সেটি হচ্ছে যে এটিকে আমরা বলবার চেষ্টা করেছি, সাবমিশন দেওয়ার চেষ্টা করেছি যে উনি কিন্তু নিজে শুনেছেন শহীদ সেলিনা পারভিন বলছেন যে আমাকে মারবেন না, আমার একটি ছোট শিশু আছে, বাচ্চা আছে, নাবালক বাচ্চা আছে, আমি মরে গেলে ওর কি হবে, এবং এই কথাটাই তার লাস্ট কথা ছিল। তারপরে কিন্তু দেলোয়ার হোসেন সাহেব শুনলেন যে তাকে মেরে ফেলা হলো। এবং এই যে একটা ঘটনা, একটা মর্মান্তিক একটা ঘটনা, এই ঘটনাটার উপরে মাননীয় আদালত বলেছে যে এটিকে হচ্ছে ম্যাট্রিসাইড বলা হবে। মানে যে জেনোসাইডের কনসেপ্টকে আরো যে বড় করে দেখা হলো, যে একজন মাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। বা আমরা দেখেছি আরো মুজাহিদের মামলায় বলছেন যে মাননীয় আদালত বলেছেন যে আমরা স্যালুট করি শহীদ জায়াদের, যারা এত কষ্টের পরে নিজের সন্তানদেরকে এই মাটিতে বড় করেছেন এবং তারা এই মাটিতে আজকে বড় হয়ে এই দেশের সেবায় বিভিন্নভাবে পেশাতে কাজ করছেন। আমরা স্যালুট জানাই সে শহীদ জায়াদের। এখন কথা হলো একজনের বিচার, একজনের ফাঁসি, এটি এক ধরনের জাস্টিস, একটা বিচার হয়তো হয়, কিন্তু আমরা কি টোটাল সোশ্যাল জাস্টিস বা কমপ্লিট জাস্টিস পাচ্ছি? কিন্তু ওই কথাটুকু কত ইম্পর্টেন্ট। অনল ভাই বললেন 5-এ 8-এ কেন এটা হচ্ছে না। 2 বছর আগে আমরা রায় পেয়েছি যেখানে বলা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস কম্পালসারি থাকতে হবে এবং বীরাঙ্গনাদের ইতিহাস কম্পালসারিলি থাকতে হবে, কিন্তু 2 বছর হয়ে গেল, এটা নিয়ে কোনোখানে নড়াচড়া আমরা হতে দেখিনি। এখন কথা হচ্ছে যে এই যে এক একটা ইতিহাসের এক একটা অংশ আমরা যখন পাই, যেমন আমার মনে আছে আশরাফুজ্জামানের মঈনুদ্দিনের কেসেই শহীদ ডক্টর সিরাজুল হক খানের ছেলে ডক্টর মোহাম্মদ ইনামুল হক খান সাহেব, উনি যখন সাক্ষ্য দিচ্ছেন উনি বলছেন যে আমি 1 সপ্তাহ ধরে প্রতিদিন বুড়িগঙ্গা নদীতে লাশ উল্টে উল্টে দেখতাম, অনেক লাশ যেত, যে কোনটা আমার বাবার লাশ। আমি 7 দিন পাগল হয়ে গেছিলাম, খালি লাশ ভাবতাম কোনোটা আমার বাবার। তিনি কিন্তু পাননি। এবং একজন 65 বছরের একজন সন্তান, একজন পিতা হারা সন্তান, তিনি হাউমাউ করে কাঁদছেন আর বলছেন আমি আজকেও হাতে লাশের গন্ধটা পাই এবং আমি আমার বাবাকে খুঁজে পাই। এই যে একটা বাস্তবতা, এটা আমরা বাংলাদেশে কয়জন জানতে পারছি? বিচার হচ্ছে, কিন্তু আমাদের রায়গুলো বাংলাতে ট্রান্সলেট করা, লেখালেখি, এই কাজগুলো কিন্তু হওয়া দরকার, সবাইকে জানতে হবে। না হলে এটা একটা বিচার একটা সময়ের ফ্রেমে বাঁধা থাকবে, নতুন প্রজন্ম কখনোই এগুলো জানবে না। অনায়াসে যেটা তুলিনা আপা বললেন, এখানে আপনার শিক্ষা তথ্য সংস্কৃতি মন্ত্রণালয়ে ঢুকে পড়তে পারতো ট্রাইব্যুনালের বিচারগুলো অনুবাদ করা, প্রপার লেখককে দিয়ে লেখানো এবং সেটা ক্লাসিফাই করা, স্কুলের জন্য একভাবে লিখবে, কলেজের জন্য, ইউনিভার্সিটির জন্য। অনল রায়হান, এই বিষয়গুলি আরেকটু বিস্তারিত আপনাদের কাছে জানতে চাইবো, কারণ সত্যিকার অর্থে এই জায়গাগুলিতে এখন আমাদের কাজ করার অনেক আছে, কারণ অনেক তথ্য আমাদের কাছে এসেছে। সেই তথ্যগুলি এখন কিভাবে আমরা ডিসেমিনেট করব, ছড়িয়ে দেব, এবং সেক্ষেত্রে যেটা খুবই মানে বলা যায় যে অনেক সময় মনে হয় যে কোর্টের বিষয়গুলি বুঝি শুধু অর্ডারেই সীমাবদ্ধ, কিন্তু সেখানে তো জীবন নিয়েই কথা হয়, সেখানে ইতিহাস নিয়ে কথা হয়। সেই জিনিসগুলি উপেক্ষিত থাকলে পরে কিন্তু মনে হবে যে শুধুমাত্র অর্ডারটা আর রায় বাস্তবায়ন করাটাই ওখানে কাজ ছিল। সেই জায়গাটা আমরা ফিরে আসবো একটা বিরতির পরে। আজকে বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। অনল রায়হান, এই যে তথ্যগুলি পাওয়া যাচ্ছে, সেই তথ্যগুলি আপনি বলছিলেন যে অন্তত মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং আরো 2টি মন্ত্রণালয়, 4টি মন্ত্রণালয় একসঙ্গে কাজ করতে পারে। সেই কাজটা কিভাবে আপনারা মনে করেন যে বেসরকারি যারা এই কাজগুলি করছে তাদের সঙ্গে সমন্বয়ের সুযোগ আছে? এটা সবচেয়ে সহজ একটি জায়গা হচ্ছে প্রবীণ যারা আছেন এখন এবং যারা মুক্তিযুদ্ধে পরবর্তী সময়টায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বিতর্কের বাইরে থেকে নিজের জীবনের উপর ঝুঁকি নিয়ে কাজ করে গেছেন, তাদেরকে আগে একত্রিত করা। যেমন ধরেন এখন আছেন কে, কামাল লোহানী আছেন, আনিসুজ্জামান স্যার আছেন, আবার এদিকে যদি আসেন শাহরিয়ার কবির, মুনতাসির মামুনরা, যে সময়টা বাংলাদেশে আপনি বলছিলেন মুক্তিযুদ্ধের কথা বলা যেত না, ওই বাজে সময়টা ইনারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই আন্দোলনটাকে গড়ে তুলেছিলেন জাহানারা ইমামের সময়। এখন এই লোকগুলোকে একত্র করা যায়। এর সঙ্গে যুক্ত হতে পারে কারা, এই সময়ে যারা তরুণদেরকে প্রতিনিধিত্ব করেন, যেমন জাফর ইকবাল সাহেব লেখক,
উনি একজন আধুনিক মনস্ক মানুষ, আপনি আনেন। এর সাথে যুক্ত হতে পারে কারা, যারা শহীদ পরিবারে, যারা আমরা একটু বড় হয়েছে বুঝতে পারি, 2-4 জনকে আনেন। এদের সামনে আপনি দেন এবার এটি একটি স্বল্প দীর্ঘমেয়াদী একটি কর্মসূচি নির্ধারণ করতে হবে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য। এটি সামগ্রিক কাজ, মানে একটি লাইনে আপনি শিক্ষা ব্যবস্থা পাল্টালেন কিন্তু আপনার মিডিয়াগুলোতে সাংস্কৃতিক পেরিফেরিতে কাজ হলো না, তাতে লাভ হবে না। আবার ওদিকে লাভ হচ্ছে কিন্তু আপনার শিক্ষা ব্যবস্থা বদলালেন না, মাদ্রাসা শিক্ষাকে এক বিচ্ছিন্ন করে রেখে দিলেন, হবে না। প্রশাসনের জায়গা থেকে একের পর এক জামাত নিষিদ্ধ ইত্যাদি কার্যকর করে যাচ্ছেন, কিন্তু জামাতের ইয়াং ফোর্সটা অন্য নাম নিয়ে রাজনৈতিক পার্টি করে বেরিয়ে আসলো, বললো যে আমি একটা সেকুলার পার্টি, মধুদিবারটা ভেতরে গেড়ে বসে থাকলো, পারবেন না। সেই জন্য এই লোকগুলোকে নিয়ে একটা সমন্বিত কর্মসূচি করা দরকার, যেখানে বলা থাকবে যে কিভাবে আসলে ধীরে ধীরে ধাপে ধাপে প্রশাসনিক আইনের জায়গা থেকে এবং আপনার সামাজিক জায়গা থেকে কর্মসূচিগুলো বাস্তবায়ন করা যায় চেতনা বাস্তবায়নের দিক থেকে। এখন এখানে আরেকটি পয়েন্ট আছে, সরকারের অগাধ টাকা নেই। আমার কথা হচ্ছে যে বাংলাদেশ তো এখন যদি আপনি ইন টার্মস অফ ভলিউম অফ আপনার ফরেন মানি ধরেন, বছর শেষে ভালো টাকা আর্ন করছে, তাই তো? সেখানে টেলকো আছে, টেলিফোন কোম্পানিগুলো আছে, 65টা প্রাইভেট ব্যাংক আছে, আছে পোশাক শিল্প আছে, চামড়া শিল্প আছে। এই যে আপনার কর্পোরেট এরিয়াটা যারা ব্যবসা করছেন, ইনাদের কোনো কমিটমেন্টের জায়গাও তো আপনাকে নিতে হবে। মানে যুদ্ধাপরাধের বিচার জামাত আমাকে মেরে ফেলবে কিনা এই ঝুঁকিটা তুলিন আফরোজ নেবেন, শাহরিয়ার কবির নেবেন, শহীদ ফ্যামিলি নেবেন, আর শেখ হাসিনা নেবেন, এটা তো হবে না। তো ওদেরকে বলতে হবে যে তোমরা একটা ফান্ড তৈরি করো। এই প্রতিটা কর্পোরেট হাউস থেকে যদি একটা ফান্ড আসে, আপনি মনে করেন এটা 1000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। এই ফান্ডটা এবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, তথ্য শিক্ষা এবং শিল্প মন্ত্রণালয়কে এখানে আসতে হবে, যেহেতু শিল্প ইন্ডাস্ট্রিগুলো এর সাথে আছে। এরাই টাকাটাকে ওই যে কর্মসূচি যেটা আপনার আনিসুজ্জামান স্যার, কামাল লোহানী, শাহরিয়ার কবিরা মিলে তৈরি করবেন, সেটাকে বাস্তবায়ন করবে। ডেফিনেটলি তখন এখানে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা আছেন তারা একযোগে কাজ করবেন। এইভাবে ছাড়া যদি শুধুমাত্র সরকারি আমলাদের দিয়ে আপনি লাইব্রেরি করান আর সেমিনার করান, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব না। অবশ্যই এটা একটা ভালো বলা যায় যে ভাবনা, যে এটাকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে এবং সেখানে নানানভাবেই যেন বিভিন্ন সেক্টরে কাজ করা যায়, শিক্ষাক্ষেত্রে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে একেবারে উচ্চশিক্ষা এবং একই সঙ্গে অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যেও যদি নিয়ে আসা যায়। তুরিন আফরোজ, সেই ক্ষেত্রে আপনাদের যে অভিজ্ঞতাগুলি, কারণ আপনাদের দেখা গিয়েছে যে অনেক বছর পরে হলেও তথ্য সংগ্রহের ক্ষেত্রে অনেক তথ্য নতুন করে আপনারা নিয়ে এসেছেন, যেগুলি হয়তো আমাদের যে বলা যায় যে আমাদের যে এর আগে জানা বিষয়গুলি ছিল, আমরা মুখে মুখে শুনেছি, সেগুলির কিন্তু একটা দালিলিক ভিত্তি আপনাদের কাছে তৈরি হয়েছে। আমরা শুনেছি মানুষের মুখ থেকে, আপনাদের এখানে এখন সেটার দালিলিক ভিত্তি আছে। দুটি মিলেই কিন্তু একটা বড় ধরনের, আমার কাছে মনে হয় যে মানে আপনাদের এটা শুরু করার জন্য একটা বড় জায়গা, যে কি কি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সেখানে মামলাগুলি। প্রথমে আমি বলবো যে আমাদের একটা আন্তর্জাতিক মানে আমি সম্পূর্ণ একমত যেটি অনল ভাই বললেন যে এই কাজগুলো আমাদের করা উচিত। আমি আমার ট্রাইব্যুনালের জায়গা থেকে, আমাদের যে মামলার রায়ের জায়গাগুলো থেকে আমি বলবো যে ভলিউম অফ ইনফরমেশন আমরা কালেক্ট করেছি, তার ছোট্ট একটা পার্ট হয়তো আমরা টেকনিক্যালি উপস্থাপন করছি ট্রাইব্যুনালের সামনে মামলা জেতার জন্য, কিন্তু আমাদের কাছে কিন্তু এত ইনফরমেশন রয়েছে, অনেক সাক্ষী দিয়েছে, তার মধ্যে আমরা স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করি যে কোন সাক্ষীর মানে স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ ভালো সাস্টেন করতে পারবে একটা বিচার, সব কিছু মিলিয়ে আমরা ডিসাইড করি। কিন্তু আজকে আমাদের এই মুহূর্তে আমি মনে করি দরকার সেটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনালের যে আমরা কাজগুলো করলাম, সেটার জন্য যুদ্ধাপরাধ বিচার একটি জাদুঘর থাকা দরকার, যেখানটাতে থাকবে বিভিন্ন ট্রাইব্যুনালের মামলাতে। এটি কিন্তু আমি আর্জেন্টিনাতেও দেখে এসেছি যে তারা কাদের ট্রায়াল করলো। আমরা কিন্তু আমি যখন গ্রামে যাই, আমাদের ইনভেস্টিগেশনের কাজের জন্য যেতে হয়, অনেকে চেনে, মিডিয়ার কারণে চেহারাটা চেনে, এসে বলে আপা খুব ভালো কাজ করছেন, অমুক লোকের ফাঁসি দিচ্ছেন। তো আমি একটু যখন কথা বলি যে আচ্ছা অমুক লোকটার কেন ফাঁসি হয়েছে বলেন তো, উনি খুব খারাপ লোক আছিল, মানুষকে গালি দিত। না, দ্যাট ইজ নট হোয়াট আই এক্সপেক্ট। যে তারা জানে না যে তাদের অপরাধটা কি, কারণ মিডিয়াতেও যেটা প্রচার হচ্ছে অনেক সময় নায়কোচিতভাবে একজন লোকের তার মানে কিভাবে তার ফাঁসি হচ্ছে সব বর্ণনা হচ্ছে, একই সাথে কিন্তু তার অপরাধের ভয়াবহতা,
ঘটনাগুলো সেই রকমভাবে আসছে না, এবং সাধারণ মানুষ কি ভাবছে অমুক লোকের বিচার হচ্ছে, কারণ অমুক লোক, আমি খুব স্পেসিফিক্যালি বলতে পারি, কয়েকজনের নাম ধরে বলে উনি খারাপ ছিল, উনি খারাপ বয়ান দিত, ওনার শাস্তি হচ্ছে, এই জন্য ওনার যাবজ্জীবন হচ্ছে বা মৃত্যুদণ্ড, উনি বাজে গালি দিত, উনি শেখ হাসিনাকে গালি দিয়েছেন, উনি খালেদা জিয়ারে গালি দিয়েছেন, তো ঠিক আছে ওনার, কিন্তু আসল কাজটি কি করলাম আমরা, তখন আমার মনে হয় যে আসলে অ্যাচিভমেন্টটা কি আমাদের হলো। আমরা তো খুব গলা ফাটিয়ে বলি বিয়ন্ড রিজনেবল ডাউট আমরা প্রমাণ করেছি, দেশের জন্য অর্জন, বিদেশের জন্য অর্জন, একটা নিদর্শন তৈরি করলাম, কিন্তু আসলে আমার দেশের সাধারণ একটা মানুষ জানেই না এই বিচারটা কেন হলো। তো একটা যখন জাদুঘর থাকবে, তখন হবে কি বাচ্চারা যে কোনোভাবে হোক, স্কুলের সাথে হোক, তারা কিন্তু একটা প্রোগ্রামের ভেতরেই কিন্তু এই জায়গাটা ভিজিট করবে। আজকে বর্তমানে যে ট্রাইব্যুনালটা আছে, এখানে যে কত ইতিহাস আছে আমাদের, কত বিনিদ্র রাত গেছে, মানে কিভাবে মামলাগুলো করেছি, এগুলো নিয়ে লেখালেখি করা, এগুলো নিয়ে একটা জাদুঘর হওয়া অত্যন্ত জরুরি। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম জানবে যে এই হচ্ছে লোক, এই অপরাধী, তিনি কি অপরাধ করেছেন, তার ভিকটিম কি, কারা সাক্ষী দিলেন, সব কিছু ডকুমেন্টেশনটা খুব জরুরি। আমাদের না এই ডকুমেন্টেশনটা হারিয়ে যাবে, আমরা ৭১-এর অনেক ইতিহাস হারিয়ে ফেলেছি। আজকে বুদ্ধিজীবী দিবস আমরা পালন করছি, এখানে অনল ভাই বসে আছেন, জহির রায়হান সাহেব কিন্তু অনেক ডকুমেন্টেশন করেছিলেন বুদ্ধিজীবী দিবসের, বুদ্ধিজীবীদের হত্যার উপরে। সেই ডকুমেন্টেশন আজকে নেই কেন আমাদের, কোথায় সেটি হারিয়ে গেছে, পাচ্ছি না, আমরা জানি না কোথায়। এখন কথা হলো যে ওইটা আমরা নিশ্চয়ই রিস্টোর করব, কিন্তু বর্তমানেরও যে কাজটি আছে সেই কাজটিকেও কিন্তু একই সাথে আমাদেরকে সুরক্ষা করতে হবে। ফলে মূল যেটি দাঁড়াচ্ছে যে এই কাজগুলি অসমাপ্ত থেকে যাবে যদি এটা ডকুমেন্টেশন না করা হয়, এবং যেই মানুষের জন্যই এই বিচার, সেই মানুষের কাছে যদি তথ্যগুলি পৌঁছে দেয়া শুধু অসমাপ্ত না ভাই, এটা হবে সারা বিশ্বের মানব সভ্যতার প্রতি একটি অন্যায়। এই ট্রাইব্যুনাল যেটা বাংলাদেশে হয়েছে, এটি কিন্তু সারা বিশ্বের জন্য একটি উদাহরণ, এবং এটা আজকে বোঝা যাচ্ছে না, আজ থেকে ৩৫-৫০ বছর পরে যখন আপনার মিডল ইস্টে বা মেক্সিকোতে বা ল্যাটিন আমেরিকায় এরকম ঘটনা ঘটবে, বাংলাদেশের এই ট্রাইব্যুনালকেই তারা কিন্তু রেফারেন্স নেবে। তো যেটা তুলিনাপা বলছেন, এটার যদি ডকুমেন্টেশনটা প্রপার ডকুমেন্টেশন না হয়, তাহলে পরে তো আপনি একটা অন্যায় করে ফেললেন আবারও। সুতরাং এটা করতে হবে একজন সুস্থ মানুষ হিসেবে এই সময়ে বসে থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, শুধুমাত্র বাঙালি নয়, সারা বিশ্বের মানব সভ্যতার জন্য। কারণ এখানে আসলে মূল বিষয়টাই যেহেতু মানবতা বিরোধী অপরাধ আমরা বলছি, ফলে এটা কিন্তু আসলে রাজনৈতিকভাবে সীমাবদ্ধ থাকার কোনো কারণ নেই, শুধুমাত্র রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ। এই অপরাধগুলো, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ, এগুলোকে আন্তর্জাতিক অপরাধ কেন বলা হয়? এটিকে আন্তর্জাতিক অপরাধ বলা হয় কারণ এই অপরাধগুলোর ইউনিভার্সাল জুরিসডিকশন রয়েছে, অর্থাৎ হচ্ছে এই অপরাধগুলো যেখানে যেই করুক না কেন তার বিচার যে কোনো রাষ্ট্রই করতে পারে। সুতরাং আজকে বাংলাদেশের যে যুদ্ধাপরাধী, যে সংঘটিত যে যুদ্ধাপরাধী বা গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে, এই বিচার আসলে পুরো মানব সভ্যতার একটি অবদান সৃষ্টি করছে। আমরা যদি রোম স্ট্যাটিউটেও দেখি যে আসলে আন্তর্জাতিক বিশ্ব এই অবস্থানে দাঁড়িয়ে আছে, একমত হয়েছে যে অপরাধগুলো হচ্ছে এত ঘৃণ্য অপরাধ যে অপরাধগুলো কোনো ব্যক্তির, কোনো পরিবার, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে করা হয় না, এটা করা হয় গোটা মানব সভ্যতার বিরুদ্ধে। সুতরাং যেই অপরাধ গোটা মানব সভ্যতার বিরুদ্ধে করা হয়, সেই অপরাধীরা এত ঘৃণ্য, সে অপরাধীদের কুকীর্তি ইতিহাসে থাকা উচিত এবং সেটি সংরক্ষণ করে রাখা খুবই জরুরি। আমরা আরেকটা বিরতিতে যাব, বিরতির পরে তুরিনাপা আপনার কাছে একটু জানতে চাইবো একটু ভিন্ন প্রসঙ্গে, যে জামাত নিষিদ্ধ করার জন্য আদালত থেকে নির্দেশনাই আছে বলা যায়, আর একই সঙ্গে দাবিও আছে, কিন্তু এটা বাস্তবায়নটা আমরা দেখছি যে ওই তালিকা তৈরির মতোই, যে আগামী জুলাইয়ে অথবা মার্চে নানান ধরনের মাসের নাম আমরা পাই, কিন্তু বাস্তবায়ন হতে দেখি না। সেই বিষয়টি নিয়ে আপনাদের দুজনের কাছেই ফিরবো। আজকের বাংলাদেশে নিচ্ছে আর একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। অনল রায়হান,
এই যে যাওয়ার আগে যেটি জানতে চাচ্ছিলাম যে জামাতকে নিষিদ্ধ করার জন্য একটা দাবি আছে বাংলাদেশে, অনেক দিন যাবতই আছে, এবং আদালতের রায়ের পরে এটা আরো অনেক বেশি জোরদার হয়েছে। এই বিষয়টি নিয়ে আপনাদের অবস্থান এবং এটি নিয়ে কোনো ধরনের প্রতিশ্রুতি সরকারের দিক থেকে কি পর্যায়ে পেয়েছেন? আমরা তো প্রতিশ্রুতি পেয়েছি, আমরা বুঝতেও পারছি যে শেখ হাসিনা উনি ব্যক্তিগত জায়গা থেকে অত্যন্ত আন্তরিক যে এই ঘরানার রাজনীতি নিষিদ্ধ হয়ে যাক। কিন্তু মুশকিলটা কোথায় ভাই, সরাসরি বলতে গেলে যে আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিটা তো লম্বা সময় ধরে কলুষিত হয়েছে আপনার দুর্নীতি দ্বারা এবং কিছু কিছু পার্টিগত মতাদর্শ দ্বারা আর কি। মানে আমি একবার আওয়ামী লীগ করলে আমি আওয়ামী লীগের ভেতরে আমি সব পেতে চাই, এই যে একটা ভ্রষ্ট একটা ভুল ভাবনা, এই সংস্কৃতি এখানে চর্চিত হয়েছে। ফলে একজন শেখ হাসিনার আশেপাশে যারা আছেন, শুধু মন্ত্রী বলছি না, পার্টির সেক্রেটারি বলেন, পার্টির বিভিন্ন পোস্টের কথা বলেন, সচিবালয়ের আমলারা বলেন, মানে এই জায়গাগুলোতে তখন দেখা যায় যে একটা গভীর জিনিস বাস্তবায়নের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা তৈরি হয়। ওই জায়গাতেই আমাদের ভয়। জামাতকে নিষিদ্ধ করার ব্যাপারটা যেভাবে মন্ত্রী মহোদয় বলছেন, আনিসুল হক সাহেব, দীর্ঘদিন ধরে, তাতে মনে হচ্ছে যে এখানে অনেকগুলো ধাপ পেরোতে হবে। তুরিন আপা আছে, উনি বলতে পারবেন। প্রসঙ্গ হচ্ছে যে আমরা পরিষ্কার করে বলতে চাচ্ছি যে জামাতকে তো নিষিদ্ধ করতেই হবে এবং সেটা হয়তো হবে, কিন্তু সেই সঙ্গে ওই আইনটার ভেতরে এমনভাবে পরিষ্কার করে বলতে হবে যাতে ভবিষ্যতে কোনো সাম্প্রদায়িক রাজনীতি উত্থান না ঘটে। কিন্তু লক্ষ্য করুন, আপনার রাষ্ট্রধর্ম যখন থেকে যাচ্ছে ইসলাম, তখন মুশকিলটা হচ্ছে কোথায়, আপনি রাষ্ট্র যখন পৃষ্ঠপোষকতা দিচ্ছে একটি ধর্মকে, ওই ধর্ম নিয়ে রাজনীতি করাটা কিন্তু তখন অনেক সহজ হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে ব্যাপারটা অনেক জটিল। মানে এখানে হয়তো সাধারণ লোক কিছু দেখছেন যে হ্যাঁ আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কিন্তু পেছনের ব্যাপারটা কি করছে সেটা আমি দেখছি না। তো অথবা হয়তো নিষিদ্ধ করা হবে, কিন্তু নিষিদ্ধ করার পেছনে যেই বলা যায় যে ইয়ের যোগটা, মানে ফিলসফিক্যাল যোগটা, সেইটা খুব বেশি উত্তর পাওয়া যাবে না, ওইটা মানে আনঅ্যাটেন্ডেডই থেকে যেতে পারে। না না, তরুণ প্রজন্ম জামাতের যারা, তারা তো অলরেডি যতটুকু খবর পায় আপনাদের মাধ্যমেই যে ডিসাইডেড, নিজামি টিজামিদেরকে তারা আগেই বয়কট করে ফেলেছিল। তারা নতুন ভাবে আসবে, বললাম তো একটা সেকুলার পার্টি করবে, খোলা মনে বলবে যে আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, নাম দিয়ে দেবে একটা সেকুলার নাম, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু এদের ভেতরে মওদুদিবাদের যে মতাদর্শ সেটাকেই বাস্তবায়নের চেষ্টা করবে। তো সেটাকে আপনি ঠেকাবেন কিভাবে? তখন আইনিভাবে তো নিষিদ্ধ করে দিলেন, তখন থেকে নিষিদ্ধ করতে পারছেন না। সেটা ঠেকাবার জন্য যেই জায়গাগুলো, মানে সামগ্রিক জায়গা, তো আপনাকে রাষ্ট্রধর্মের জায়গাটাও কনসিডারেশন নিতে হবে। আমি বুঝতে পারি যে আজকের দিনে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেয়া এখন এটি একটি বৃহত্তর সেন্টিমেন্টের প্রশ্ন, কিন্তু এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে, ভেবে সেইভাবেই আগাতে হবে। যে জন্য বারবার বলছি একটি দীর্ঘমেয়াদী কর্মসূচি ভীষণ প্রয়োজন। নইলে আজকে জামাত নিষিদ্ধ করবেন, আইএস এর ব্যাপার বন্ধ করবেন, সবই করবেন, কিন্তু আমি এটা মানতে রাজি না যে 8 থেকে 10 বছর পর সাম্প্রদায়িক রাজনীতি এখান থেকে উৎখাত হবে। একটি জিনিস মাথায় রাখতে হবে, কিন্তু আমাদের বাঙালি জাতিসত্তার ইতিহাসে মুক্ত বুদ্ধি, অসাম্প্রদায়িকতা, এই বিষয়গুলো যেমন শক্তিশালীভাবে আছে, এই ভূখণ্ডে কিন্তু সাম্প্রদায়িকতার ইতিহাসটা অনেক লম্বা চওড়া। সুতরাং সেটা শেকড়ও গভীরে। অবশ্যই, এবং সেই শেকড়টাই আমাদের সবচেয়ে ভাবনার বিষয়, কারণ সেটা মানে অনেক সময় থেকে থেকে একটা সার্টেন টাইম পর পর কিন্তু সেটা বেশ গজিয়ে ওঠে, এবং সেইটা নির্মূল আমি করার একটু জন্য জামাতের ব্যানিং এর ব্যাপারে যেটুকু আমি মনে করি যে হ্যাঁ, জামাত ব্যানিং একটি দাবি রয়েছে সমাজে। আমাদের মাননীয় ট্রাইব্যুনাল থেকে প্রায় প্রতিটি মামলাতেই এটিকে একটি অপরাধী সংগঠন হিসেবে বলা হয়েছে। জামাত কিন্তু অতীতেও ব্যান হয়েছে, এবং মুজিবনগর সরকারের সময় সে 1971 সালের ডিসেম্বরের প্রথম উইকে, যেটি জয় বাংলাতে প্রকাশিত আছে নিউজ, সেখানটাতে ডকুমেন্টেশন আমি কাজ করতে যেয়ে দেখছি যে সে সময় রয়েছে, এটি ব্যানিং রয়েছে। কিন্তু সমস্যাটি হচ্ছে যে আজকে আমরা, এটা একটা এক্সিকিউটিভ ডিসিশন, 1 মিনিটে করা যায়, করে ফেললাম, এবং আমরা একটা ভাবছি যে এটা করলেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে না, যেটি শিকড়ের কথা বলছেন অনল ভাই, এক্স্যাক্টলি এটি হচ্ছে সমস্যা, যে আমরা যতদিন না পর্যন্ত ওই সমস্ত লোকদের মন, মেধা, মগজ ধরাই করছি, জামাতাইজেশন করতে পারছি, ফিলসফিক্যাল জায়গা থেকে, মেন্টালিটি জায়গা থেকে, আসলে শুধু একটি সংগঠনকে বাদ দিলে হবে না। তারা পুরনো কোনো সংগঠনের সাথে এক হয়ে কাজ করতে পারে,
নতুন সংগঠন গঠন করতে পারে। এখানেও কিন্তু যেমন তুর্কিতে হয়েছে, টার্কিতে হয়েছে, তুরস্কে, যে সেখানে তারা কি করেছে, এই ধরনের সংগঠনকে তারা হচ্ছে সিকোয়েন্সিয়াল ব্যানিং করছে, যে শুধুমাত্র এই সংগঠন এই নামে না, এই ফিলসফিটাই যেখানে যেখানে থাকবে সেগুলোকে বন্ধ করতে হবে। আমরাও এই ধরনের একটা কাজ শুরু করতে পারি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত মানুষের মানসিকতার জায়গা থেকে আমরা ওই যে বললাম জামাতাইজেশন, ওই প্রসেসটা আমরা কমপ্লিট করতে না পারবো, ততদিন পর্যন্ত আসলে জামাত ব্যান করে বা না ব্যান করে, মানে আমি বলছি না যে ব্যান করা উচিত না, কিন্তু আমি বলছি যে সমস্যাটাকে সামগ্রিকভাবে দেখাটাই হচ্ছে আমার মনে হয় বুদ্ধিমানের একটি জায়গা হবে। শুধুমাত্র জামাত ব্যান করলাম, খুশি হলাম, এটা হয়তো অনেক বেশি জনপ্রিয় হবে, কিন্তু সত্যিকার অর্থে কাজ হবে না, সত্যিকার কাজ হবে না। এবং এইটাই সবচেয়ে জরুরি, যে জামাতের যেই তাদের যে মানে বিশ্বাস, মৌদুদিবাদ বা যেটা বলি, এবং একই সঙ্গে সাম্প্রদায়িক যে মনোভাব, সেইটা কিভাবে সমাজ থেকে দূর করা যায়, সেই চ্যালেঞ্জটাই আসলে সবার আগে নেওয়া প্রয়োজন নিশ্চয়ই। আমি নিঃসন্দেহে মনে করি যে শিক্ষা ব্যবস্থা একটি জায়গা যেখানটাতে এটি মানে আমাদের প্রথমে হাত দিতে হবে, সবার আগে শিক্ষা ব্যবস্থা। কারণ আমি কিন্তু কোমলমতি বাচ্চাদেরকে যখন পাচ্ছি কাছে, তাদেরকে আমি যেভাবে বোঝাতে পারবো সেটি কিন্তু তারা অন্যখানে সেইভাবে পাবে না। আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষকতার কাজও করি, সেখানে কিন্তু দেখা যায় যে আমার মেজরিটি বাচ্চারা ধর্মনিরপেক্ষতা শব্দটা কিন্তু বুঝতে পারে না। বলে যে বাংলাদেশ তো মুসলিম রাষ্ট্র, তাতে ধর্মনিরপেক্ষতা কি দরকার আছে? তো মানে ওই যে কনসেপ্টটা ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনা থেকে কিন্তু তারা অনেক দূরে। মানে তারা হয়তো পড়ছে, কিন্তু এই বাচ্চাটাকে আমার চেঞ্জ করতে কিন্তু একটা সেশনে হয় না, অনেকগুলো সেশন লাগে তাকে বোঝাতে, চেঞ্জ করতে। এই কাজটা শুধু ইউনিভার্সিটির একটা বাচ্চা 18 বছর হয়ে গেছে, তার মেন্টালিটি শক্ত, আমাকে শুরু করতে হবে স্কুল থেকে, আমাকে শুরু করতে হবে একেবারে স্কুলে। সেখানে শুধু মাদ্রাসার কথায় কেন বলি, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে কি আমরা ঠিকমতো কন্ট্রোল করতে পারছি? বাংলা মিডিয়ামে করতে পারছি? সেখানে কি আমরা শেখাচ্ছি যে এই ধরনের মানবিকতা, মুক্তিযুদ্ধের ইতিহাস বা আদর্শ কাকে বলে? একসময় আমরা পড়তাম কিছু আদর্শের কথা, আজকে শিক্ষা ব্যবস্থা, আজকে আমার সন্তান সেগুলো পড়ে না, 12-13টা সাবজেক্ট পড়ে, চাইনিজ শিখে, ফ্রেঞ্চ শিখে, কিন্তু বাংলাদেশ সম্পর্কে, মুক্তিযুদ্ধের ইতিহাস কিন্তু তাকে শেখানো হচ্ছে না। সুতরাং আমার মনে হয় শিক্ষা ব্যবস্থা হচ্ছে প্রচার প্রচারণা চলতে পারে, কিন্তু শিক্ষা ব্যবস্থা হচ্ছে মূল জায়গা যেখানে আমাদেরকে বাচ্চাদের থেকে শুরু করতে হবে। জাতীয় সঙ্গীত গাওয়া, অনিল ভাই, আমি অনেক জায়গায় বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে সিনেমা হলে যে দেখি, কিছু যখন জাতীয় সঙ্গীত হয় অনেক লোক বসে আছে, এবং তখন না মনে হয় যদি আমি দাঁড়িয়ে বলি আমি মাইনরিটি, মেজরিটি তারা ওখানে চিপস খাচ্ছে, এটা। এখন কথা হচ্ছে এই লোকটার সাথে আপনি কি কনফ্রন্টেশনে যাবেন? কতক্ষণ আপনি একা একজন যুদ্ধ করবেন? কি বিরক্তিকর একটা জিনিস, সহ্য করা যাচ্ছে না। কিন্তু আমার কথা হচ্ছে ওই বাচ্চার পরিবারেও জানে না, ওই বাচ্চার শিক্ষা ব্যবস্থা, শিক্ষা যেখান থেকে পেয়েছে যে জাতীয় সঙ্গীতের সময় দাঁড়াতে হয়। তো এখন হচ্ছে যে এই জায়গাগুলো কাজ আমাদের পরিবার, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় যেতে হবে। আপা, আমরা আরেকটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসবো অনল রায়হান আপনার কাছে, যে এই যে পরিবর্তনটা আমাদের যেটা বেশি জরুরি, এবং আমার মনে হয় যে শহীদদের প্রতি যথার্থ শ্রদ্ধা আমাদের দেখানো তখনই সম্ভব হবে যখন আসলে আমাদের সংবিধান থেকে, আপনি যেটি বলছিলেন যে আমাদের রাষ্ট্র ধর্ম জায়গাটার থেকে আমাদের পরিবর্তন হয়, ইসলাম থেকে সরে আসা যায়, এবং সেটি হয়তো এখনই সম্ভব না, কিন্তু মানুষকে সেটার জন্য প্রস্তুত করা, সেইটার একটা বড় উপায় হতে পারে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা, যাতে সে এই জিনিসটার সঙ্গে যেতে পারে। ফলে ওই বিষয়গুলি কিভাবে সম্ভব, বা আদৌ আপনি একটা পরিকল্পনার কথাও বলছিলেন, এটা বিরতির পর আপনার কাছে ফিরে আসছে। আজকের বাংলাদেশ নিচ্ছে আরেকটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। অনল রায়হান, খুব কঠিন হবে কাজটা, কিন্তু তারপরেও এই বলা যায় যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে পুরো দেশটাকে তৈরি করা এবং মানসিক পরিবর্তন নিয়ে আসা, সেইটার কাজটা যদি আরো ভালোভাবে তৈরি করতে হয়, শুরু করতে হয়, আপনারা কোথা থেকে শুরু করবেন মনে করেন?
না, আমি তো আগে বললাম যে আমি যদি দায়িত্বপ্রাপ্ত হতাম, আমি আগে একটি দীর্ঘমেয়াদী কর্মসূচি হাতে নিতাম এবং সেটা নিতাম সেই সমস্ত ব্যক্তিদের সাথে বসেই যারা বিষয়টা বোঝেন। এখন আপনার মানে 75-এর পর যদি বঙ্গবন্ধু হত্যাকাণ্ড না হতো, তাজউদ্দিন সাহেব থেকে যেতেন, তাহলে কি হতো? ইনারা তো শুধু 71-69-এর কাহিনী না, ইনারা ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভেতর দিয়ে গড়ে ওঠা এক একজন নেতা। তো ইনারা যুক্তফ্রন্ট করেছিলেন 54 সালে। উনারা দেখেছেন মুসলিম লীগ, মুসলিম আওয়ামী লীগ থেকে কিভাবে মুসলিম লীগ হলো, একটা সাম্প্রদায়িক ফোর্স ডেভেলপ করে গেল। এরা সেই ইতিহাসের সাক্ষী। তো ইনারা যদি টিকে যেতেন, মানে হত্যাকাণ্ডের শিকার না হতেন, তাহলে নিশ্চিতভাবে ধরেন হচ্ছে দেশটা অন্যভাবেই এগোতো, হয়তো অন্যরকম বিপদ হতো, সেটা ভিন্ন কথা। সেটা হয়নি। তারপর যেটা ঘটলো সেটা তো ক্যাটাস্ট্রফি, মানে একেবারে মুক্তিযুদ্ধের পুরো চেতনাটাকে, আমি মুক্তিযুদ্ধের চেতনা বলবো না, জানেন, এটা হচ্ছে আরো গভীরে, এটা হচ্ছে আমার জাতিসত্তার যে ঐতিহ্য সেটাকেই ধ্বংস করার ষড়যন্ত্রের মধ্যে, আমি জানি না বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোও হয়তো ছিল, যে কারণে পরবর্তীকালে 78, 82, 85 বিশাল একটা অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে দিয়ে দেশ গেল। তো সেটি একটি বড় কারণ কিন্তু আপনার হচ্ছে ধর্মীয় রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া, যেটা এখন আমি বুঝতে পারছি হয়তো যে হ্যাঁ, গ্রামে মফস্বলে অর্থনৈতিক অবস্থাটা আগের চাইতে ভালো, কিন্তু এটা মাথায় নিতে হবে যে অর্থনৈতিক অস্বাচ্ছন্দ্য একটি বড় কারণ ধর্মীয় রাজনীতির দিকে পা বাড়ানোর। তার মানে এটাকে আপনাকে একটা সমাধানের জায়গায়, এটাকে একটা লক্ষ্যযোগ্য জায়গায় বিচার করতে হবে যদি আপনি চেতনা বাস্তবায়ন করতে চান, সুস্থ মানসিকতার একটি সমাজ। সেই সঙ্গে অবশ্যই যেটা তুলিনাপা বললেন, পুরো মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে তুলে ধরার জন্য একটি কম্প্রিহেন্সিভ সামগ্রিক একটি কর্মসূচি লাগবে, যা বাস্তবায়ন করতে হবে। একটি হচ্ছে আপনার যে হ্যাঁ, স্কুল লেভেলের থেকে শুরু করলেন বটে, কিন্তু তাই বলে ইউনিভার্সিটি কলেজে যে ছেলে মেয়েটা পড়ছে তাকেও এখন আমি ধরবো না, তাকে ধরবো, তাকেও জানাতে হবে আমার। তার মানে কি, আপনার একই সঙ্গে প্রায় ধরেন 25-30 রকম অডিয়েন্সের কাছে আপনার 25-30 রকমের মেসেজ নিয়ে যেতে হবে সরকারকে। এ বিষয়ে সরকার একা পারবে না। আর যদি এটা ব্যর্থ হয় সরকার, তাহলে কিন্তু এটা আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক হবে। কারণ সব কথা শেষ কথা ভাই, এটা প্রমাণিত যে শেখ হাসিনা ছাড়া এই মুহূর্তে আমরা কিন্তু অন্য কোনো নেত্রী বা নেতা দেখছি না যিনি নিজের জীবনের উপর ঝুঁকি নিয়ে এই বিষয়গুলো বাস্তবায়ন করতে পারেন। তুলিনাপা, আপনার কাছেও এইটি একটু জানতে চাই যে কিভাবে এইটা বাস্তবায়ন করা এবং আমি এখানে চ্যালেঞ্জগুলি কি একটু হতে পারে। তথ্যটা দিচ্ছি, সেটি হচ্ছে অনল ভাইয়ের কথার সাথে, যে আমাদের যে মৌলবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত করা এবং আমাদের যে তৃণমূল পর্যায়ে হয়েছে, সেটির একটি এভিডেন্স হচ্ছে যে কাজ করতে যে আমরা পেলাম জামাতের একটি মামলা আমরা এগোচ্ছিলাম, যেটি আমরা এখন বন্ধ করে রেখেছি জামাত দল হিসাবে, জামাতি ইসলামের বিচারের ক্ষেত্রে। সেটি হচ্ছে যে পাকিস্তানের যে জামাত ইসলামের যে মানে ছাত্র সংগঠন, যেটা তাদের একটি পত্রিকা বের হয় মান্থলি, যেটার নাম হচ্ছে হামকদম। সেই হামকদম পত্রিকায় কোনো একটি সংখ্যাতে একজন জামাত ইসলামের মানে ওখান থেকে একজন এসেছেন, এই দেশে কেন জামাত এত ভালো অবস্থায় আছে, পাকিস্তানেও এত ভালো অবস্থায় কিন্তু জামাত নেই। তো সেইটার গবেষণা করতে যে উনি ইন্টারভিউ নিচ্ছেন নিজামির, তার কাছে তার ইন্টারভিউ নেওয়ার সময় জিজ্ঞেস করছেন যে এখানে কিভাবে আপনারা এইভাবে তৃণমূল পর্যায়ে সাথে সাফল্য পেয়ে গেলেন, আমরা তো ওইভাবে পাচ্ছি না রাজনৈতিকভাবে এখানে। তখন উনি বলছেন, একদম ওনার ইন্টারভিউ ছাপা আছে, উর্দুতে সেটি আছে, সেটি আমরা ট্রান্সলেশনও করালাম ওই মামলাটার জন্য। সেখানে হচ্ছে বলছেন যে উনি কৃষক বোর্ড যে তৈরি করেছিলেন যখন এগ্রিকালচার মিনিস্টার ছিলেন, এই কৃষক বোর্ড থেকে ঋণ দেয়া হতো, সেই ঋণের সরকারি চ্যানেলেই দেয়া হচ্ছে, কিন্তু কন্ডিশন হচ্ছে জামাতে জয়েন করতে হবে। ফলে অনেক মানে স্ট্রাকচার, রাষ্ট্রীয় স্ট্রাকচার থেকে তারা এই সুবিধাটা নিয়েছে। এখন হচ্ছে আমাকে ওই স্ট্রাকচারেই আমাদেরকে আমরা আশা করি যে এই ভাবনাগুলি, বিশেষ করে অসাম্প্রদায়িক ভাবনাটা ছড়িয়ে দেওয়া এবং সেটা স্কুল কলেজ থেকে শুরু করে একটা কম্প্রিহেন্সিভ পদক্ষেপ যাতে সরকার নেয়, সেটা আমরা খুব দ্রুতই দেখতে চাই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।